ভালোবাসা হচ্ছে সময়ের মতো, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, তবুও প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন, স্পর্শহীন স্পর্শের মতন। ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা। গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে, বমি পায়। ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফারাজের বুকে, সেদিকে খেয়াল নেই। ফারাজের তাতে মন্দ লাগছে না। বুকটা এখন আর ফাঁকা নেই, শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী। আচ্ছা, ফারাজ তো এমন ছিল না। জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে। পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে। সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি। ফারাজ জীবনকে গড়ে তুলেছে নিজ হাতে। প্রতিটি ইট, প্রতিটি কাঠামো তার ঘামে পরিশ্রমে নির্মিত। সে কারো চাটুকারিতা করেনি, কারো ছায়ায়ও দাঁড়ায়নি। যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন। অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি। নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন। কেবল কি নারীর, জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। দুনিয়ায় যা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত। ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায়। মোহনা ছিল তার চেয়ে 6 বছরের ছোট। যখন ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল। ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র, আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়তো। ফারাজের হলে থাকার অভ্যাস ছিল না। কলাবাগানের একটা বিল্ডিংয়ে থাকতো সে। বিল্ডিংয়ের ওই একটা ফ্লোর ফারাজের নিজের ছিল। সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতে মোহনা আইসিটি পড়তে যেত। প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবে হয় তাদের। মোহনা যার কাছে আইসিটি পড়তো তার ঘরের জানালা দিয়ে ফারাজের বেলকনি দেখা যেত। ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত, সিগারেটের ধোঁয়া ওড়াতো। মোহনা প্রাইভেটের নাম করে সেই সব আড়াল থেকে দেখত। ফারাজের তীক্ষ্ণ চাহনি, সিগারেটের ঝলসানো তিক্ত ঠোঁট আর গম্ভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল। তার ভালো লাগা প্রথম পুরুষ এই লোকটাই ছিল, যে তার দিকে কখনো ফিরে চায়নি। রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে, এক নির্বাক আকুতি নিয়ে। কিন্তু ফারাজ, সে তো অন্য পথের যাত্রী। আশেপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেও নি। ভালোবাসা দিবসের জনসমক্ষে শাহবাগের পরে এক গুচ্ছ ভালোবাসা হাতে, গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল, তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম বিরক্তি, বিতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্যে। সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই। মোহনার চোখে জল জল করা অশ্রুর রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি। এরপর এরপর মোহনা হারিয়ে যায়। কোথায়, কিভাবে ফারাজ জানে না। বছরের পর বছর পেরিয়ে যায়। ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায়, জীবনকে সংহত করতে ধীরতায়। অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চিরচেনা মুখের। তবে এবারই সম্পর্কে সংজ্ঞা ভিন্ন। সে মুখ তার ভাইয়ের স্ত্রীর। আচ্ছা, নারীরা এমন কেন? অন্য কাউকে জীবনসঙ্গী করাই কি তাদের চূড়ান্ত প্রতিশোধ? কিন্তু এসব করে লাভ কি? কই, এসব করেও তো ফারাজকে পোড়াতে পারল না মোহনা। কি তার নিজের দহনের বেগ বাড়ে না? মোহনার প্রতিশোধ তাকেই ধ্বংস করেছে। সেই মোহনা যার জন্য একসময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয়ে কোনো আন্দোলন জাগেনি। তবে চিত্রার ক্ষেত্রে কেন ভিন্নতা? কেন সে নিজেকে সামলাতে পারে না? কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয়? ফারাজ নিদ্রিত চিত্রার অবয়ব আরো শক্ত করে আগলে ধরে। ড্রাইভারের দিকে না ফিরেই গম্ভীর কণ্ঠে আদেশ করে, গাড়ি ধীরে চালাও, সাবধান, আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে। রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের সাথে। ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে। চিত্রার মামার বাড়ি পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টা ছুঁই ছুঁই। আগামীকাল শুক্রবার। সোহাগের বিবাহোৎসব, যদিও একান্তই ঘরোয়া আয়োজন, নামমাত্র অনুষ্ঠান, বিশেষ কিছু নয়। ফারাজের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে।
না হলে এমন নিমন্ত্রণ কেই বা গ্রাহ্য করে, বিশেষত বইয়ের প্রাক্তনীর নিমন্ত্রণ। তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট। চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তা অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতেই চিত্রার নিদ্রা ভেঙে যায়। ঘুমের তন্দ্রা কাটতেই অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে, আপনার কি মাথা গেছে? গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন। ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রা লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার চেহারাটা দেখি তো প্রিয়তমা। আহা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছো, যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটি কি ভাবছে আল্লাহই জানেন। তার অন্তর্দাহ আরো প্রগাঢ় হয়। আরে এদিকে কি দেখছো? আমার দিকে দেখো না। চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায়। তবে সে জানে ক্ষোভ প্রকাশের লাভ নেই। ফারাজ তাতে আরো আশকারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যলাপে বরফ গলবে না, মিস্টার দারাজ চৌধুরী। ফারাজ এত সহজে নিবৃত হয় না। আর তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময় বিমূঢ় হয়ে সে ফারাজের দিকে তাকায়। তবু তার কণ্ঠ রুদ্ধ। অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না। রাগে ফুঁসতে থাকে, অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরও উৎসাহী হয়ে ওঠে। চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, হিস, ডোন্ট মেক এ নয়েস। বাড়ির সামনে পা রাখতেই চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠোন দেওয়ালের চুন ধোয়া গন্ধ, রাতের বাতাসে ভাসতে থাকা চেনা সব শব্দ, সব কিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সব কিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে। তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন, এতগুলো বছর অন্তত মাথা গুঁজে থাকার জায়গা তো দিয়েছিল। আরে বাল, এই বাড়িতে কলিং বেল নাই কেন? টু মাস, ছোট লোক। ফারাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন আনলেন আমাকে? সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য বেবস? ধ্যাত। চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়া আর বাকিরা বাসার ঘরেই অপেক্ষা করছে। তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝা যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগেই অবগত ছিল, অথচ চিত্রা নিজেই কিছু জানতো না। পেছন থেকে ফারাজও ভেতরে পা রাখলো। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মার্জিয়ার উপর। মার্জিয়া ইতিমধ্যে ফারাজ এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে, তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুখে মেকি হাসি, চোখে মুখে দ্বিধা। ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম মাদার-ইন-ল। মানে আমার তো পোড়া কপাল, শাশুড়ি নেই, কিন্তু বউটাকে তো তার তার তেরা আপনিই বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকে মাদার-ইন-ল বলে রাখছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না বাপজান, আপত্তি কিসের? শত হলেও তুমি আমাকে চিত্রার স্বামী। মার্জিয়া কথা শেষ করার আগেই ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ, জান ফান বলে কেন কেন ডাকছেন? দেখুন, আমি চরিত্রবান পুরুষ, বইয়ের প্রতি দয়াল না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো? ছি ছি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে ডাকে কেউ? মার্জিয়া বোকার মতো চেয়ে রইল। কিছু পল চুপ থেকে নিজেকে সামলে বলল, দাও দাও, ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই মাহাদি সোহাগ আর জান্নাত্রে ডাক। আরে আমার লোকের অভাব নাই, ওরাই সব করবে। কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার? সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিক মতো করতে দেন। ননসেন্স। চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মারিয়া আর মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে। মাহদি নিশ্চুপ,
কারণ সে ভালো করে জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানেই নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে। চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মুহূর্তে চোখ ফিরিয়ে নেয়। চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না। মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে সোহাগ ভাই নাকি? মিয়া বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইটস নট ফেয়ার ব্রো। এসেছো যখন একটু বুকে আসো না। কত বড় উপকার করেছো তুমি। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আবার কষ্টে আমার অ্যান্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও চিত্রার বুঝতে বাকি রইল না এটা যে নিছক মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে শিশিয়ে বলল, বউ আমার রুমে ডাকছে, আমি আসি। তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে কাপড় মেরে বাঁকা হাসলো সে। তারপর চিত্রার পিছু নিল। গুনগুন করে আবার গাইতে লাগলো, মাদার ইন লয়ের বাড়িতে আইসা বললাম, পাইলাম ভাঙা রুম। বউটারে মোর বুকে লইয়া দিমু করা ঘুম। হায় রে, দিমু করা ঘুম। ফজরের আজানের সুরলহরী এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে। একে একে মুসলিমদের দল মসজিদ অভিমুখে গমন করছে। কেউ ধীর পায়ে, কেউ বা তাড়াহুড়োয়। তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব। আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা। দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়ামূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিমায় ঢাকা কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ। নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলেছে এই গাছ। তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গতরাতের শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে, জলবিন্দুর মতোই স্পন্দনশীল। এই নির্জন ভোরে নীলুদের প্রতিবেশী রামিসা বেগমের ব্যস্ততা শুরু হয়। তার সন্তান গার্মেন্টসে চাকরি করে, তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রামিসা কলপাড়ের দিকে এগিয়ে আসে। বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে। রমিসা থু ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম্য দৃশ্য। দূরের কয়েকটি মসজিদে এখন আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রমেশা কুলি করে অজু সারল। তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কি ভেবে যেন সৃষ্টি গাছের দিকে চোখ যায় তার। কি যেন একটা ঝুলছে গাছে। চোখ সরু করে ভালোভাবে তাকাতেই রামেশা চিৎকার করে ওঠেন। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, নীলুফা। আকাশ আজ শোকার্ত। আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা। বাতাস ভারী হয়ে আছে এক অবসাদের ঘন ঘটায়। প্রকৃতি আজ ক্লান্ত অবসন্ন। তার নিজস্ব শ্বাস প্রশ্বাসেও বিরাজ করছে অনুচ্চারিত হাহাকার। বৃষ্টির ফোঁটা পাতার উপর আঘাত হানছে ছন্দময় ধারায়। জলে সিক্ত পাতাগুলি দুলছে, কাঁপছে। একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে, পরক্ষণে আবার ক্লান্তির ভারে নত হয়ে পড়েছে। দূরে ঠায় দাঁড়িয়ে থাকা গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক। তাদের পালক জলে জবজবে। ক্ষীণদেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে নির্মোহ দৃষ্টিতে, শুনছে অপেক্ষার প্রহর। বৃষ্টি কি শেষ হবে? তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপত্তার কোলে? হুটহাট আকাশ ফেটে নামছে প্রচণ্ড বজ্রপাত। বিদ্যুতের এক হিংস্র আচরে মুহূর্তের জন্য সমস্ত অন্ধকার শ্বেত শুভ্র হয়ে উঠেছে। হয়তো প্রকৃতির শির দ্বারা চিরে গেছে, তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারপর এক লহমায় নেমে আসে আরো গভীর, আরো পিচ্ছিল অন্ধকার। প্রকৃতি তার নিজের আর্তনাতেই বারবার ভেঙে পড়ে, শোকে স্তব্ধ হয়।
এভাবেই ধারাবাহিকতা চলতে থাকে। নীলুফাদের বাড়ির উঠানে লাশের খাটিয়া পড়ে আছে। বৃষ্টির টিপ টিপ ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে কাফনে মোড়ানো নিথর দেহ। অথচ মাথার উপর ছাতা ধরার মতো কেউ নেই। জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতো একটা আচ্ছাদন দেওয়ার প্রয়োজনও বোধ করছে না। মৃত্যুর পরও মানুষ মানুষের অভাব ঠিকই টের পায়, কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন। বারান্দায় পড়ে আছেন নীলুফার মা। শোকের ভারে তিনি অসহায়, ছটফট করছেন, মুখ ফাটিয়ে কাঁদছেন। অথচ প্রতিবেশীরা তাকে জোর করে আটকে রেখেছেন, চিৎকার করতে দিচ্ছেন না, যেন মায়ের শোকও একটা অনৈতিক অপরাধ। অনেক কাঠঘর পরিয়ে শেষমেশ জানাজা পড়ানো হলো, কিন্তু তাতেও ছিল অনীহা, বিতর্ক, আত্মহত্যার লাশ। পাড়া প্রতিবেশীরা কেউ চায়নি তার জানাজা হোক, কেউ চায়নি তার বিদায়ের প্রার্থনায় সামিল হতে। আর নীলুফার মা, তিনি বারবার ফেটে পড়ছেন। তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না। তার মেয়ে আত্মহত্যা করবে, অসম্ভব। তার নীলু এমন মেয়ে না, তাকে কেউ মেরে ফেলেছে, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তার এই দাবির জবাব নেই কারো কাছে, প্রতিধ্বনি নেই কারো কণ্ঠে। বাড়ির চারপাশ জুড়ে নোংরা ফিসফাস। লোকজন জানালার ফাঁক ফোকর দিয়ে উঁকি মেরে দেখছে কাফনের সাদা কাপড়ে মোড়ানো দেহটা, আর ছুঁড়ে দিচ্ছে বিষাক্ত কথার বিস্ফোরা। দেখো না কার সঙ্গে রাত কাটাইয়া আইছে, পালাইয়া গিয়াছিল তো, পোলা নিশ্চয়ই খাইয়া সাইরা দিছে, তাই তো দড়িতে ঝুলছে। মৃত্যুর পর রেহাই নেই নীলুফার। সমাজ তার সব দেহকেও শান্তি দিচ্ছে না। পুলিশ এসেছিল, খুঁটিয়ে দেখে গেছে। লাশের চারপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে, তারপর নির্বিকারভাবে রায় দিয়ে গেছে আত্মহত্যা। আমরা তদন্ত করব, কারণ জানব বলে চলে গেছে। কিন্তু নীলুফার মা তাদের কিছুই বোঝাতে পারেনি। তার আকুল আবেদন, তার দু চোখ ভরা বিশ্বাস, তার মেয়ের নির্দোষিতা, সবই বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, শোকের রং কেন কালো? শোকের রং তো সাদা হওয়া উচিত ছিল। কালো রং দেখে কি মানুষ কাঁদে? কালো কি মানুষের হৃদয়ে হাহাকার ছড়ায়? না তো। অথচ দেখো এই সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে। এক মাকে, এক পরিবারকে, একটা হারিয়ে যাওয়া জীবনকে। মা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছে তার মেয়ের শরীরে মোড়ানো সাদা কাপড়টিকে দেখে। সাদা মানে কি আসলেই পবিত্রতা, নাকি নির্বাক নিষ্ঠুরতা? প্রভাতের নির্মল আলোয় চিত্রা স্নান সেরে অজু করে নামাজ আদায় করলো। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখলো। এই বালতিতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতে ধুতে হবে। কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে দাঁড়ায়। তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলংকারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে গলায়, নাকে, এমনকি পায়ে নুপুর পড়েছে, সবই স্বর্ণের। চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছা হলেও দ্বিধায় তা পরিহার করলো। তার উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের শাড়িটি সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেশ ছাড়ল চিত্রা। বিছানার পার্শ্বস্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফারাজ উপর হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বলে আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গা ধরল। হুট করে পেছন থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করলো। চোখ বুজে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাচের গন্ধটা নাকে ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধহয় অনেক দূরে চলে গেলেও এই গন্ধটার অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা? স্বামী বলে? অভিভাবক বলে? হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যতীত তার কেউ নেই। তার সবটা জুড়ে তো এখন ফারাজ এলাহির থাকার কথা। লোকটা কম তো না, কম তো ভালোবাসে না। আর কত, সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারো পাওনা কাঁধে নিয়েই বাঁচা এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল সরিয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁইয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়। এই অনুভূতির নাম কি? স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণীয় শিহরণ জাগে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করল।
ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল, যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গড়মিল করবে তার চেয়েও অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাণ করা যায় না, পরিমাপ করে বাসে কিপটেরা। আমি তোমায় মেপে ভালোবাসিনি। আমার ভালোবাসার কোনো মাপ নেই, কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে দরুন এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই। ফারাজ চিত্রাকে শক্ত করে বুকে পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্যরকম শান্তি নিহিত। চিত্রা নড়চড় করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হয়েছে আজ তার, সে নিজেও জানে না। সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না? কই সোহাগের রাত জেগে করা গল্প, কাব্যিক ছন্দ, কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময় স্রোতে বৃথা হয়ে গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে গান ধরল, যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যায়ও না। কেমন যেন অদ্ভুত ভেজা ভাবছিল সেই কণ্ঠে। ফারাজের কি কষ্ট হচ্ছে তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে আমার কথা শুনে? তার কি অন্তর পড়ছে? চিত্র দীঘল শ্বাস ছাড়ল। এবার বাস্তবতায় ফেরা উচিত তার। যা তার জীবন থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তার দেওয়া নেয়ামতকে এইবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোট লোকেরা খায়, আমার চাই তোমাকে। বাইরে ত্রিপল টাঙিয়ে তার নিচে দাওয়াতের রান্নাবান্না হচ্ছে। খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাজে হাত দিতে সাফ নিষেধ করেছে। কঠোর স্বরে বলেছে, আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। সো আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেই কাজ করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। এই না না না, সোহাগ করার দরকার নেই। তবে তুমি চাইলে 100-200টা চুমু দিতে পারো, আমি মাইন্ড করব না। চিত্রা তাই বাহিরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে, সঙ্গে লোকও আছে, তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিঁড়ি টেনে বসলো। ফারাজ বসেনি, দাঁড়িয়েছিল। মামা পাথরের মতো শুয়ে আছেন। হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন, তবে আজ কথা বললেন না, শুধু চেয়ে দেখলেন। দু চোখে তার অসার দৃষ্টি। মামা আজ 2 বছর ধরে পঙ্গু। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে এক রকমের ঘা জন্মেছে। গায়ে কেমন একটা উৎকট গন্ধ। মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটরে বসে যাওয়া দুটো চোখ, যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি, গলগ্রহ হয়ে বেঁচে থাকার লজ্জা। জীবনের দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে। এক অসুস্থতায়, দ্বিতীয় বার্ধক্য। একটি শিশুই কিন্তু অসহায়, তবে সেই অসহায়তা তাকে লজ্জিত করে না, সংকুচিত করে না। কারণ সে দাবির হাত বাড়িয়ে বাড়িতে যেমন স্নেহ ভালোবাসা নেয়, দাতার মতো আনন্দ দেয় উজাড় করে। কিন্তু একজন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যখন অসহায়, তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল। ওনার চিকিৎসা হয়নি? ফারাজের কথায় চিত্রা ছলছল আঁখি দুটো নিয়ে তার পানে তাকায়। না, এই বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণে ধরা আসবাবপত্রের মতো, যার এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ ধীর গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন, তারপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দেব। আরে ধ্যাত, ওই চিজটা তো আবার আমার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চারটি পরেই একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো, রিলসে আপলোড করে দেব। শালার আমার আইডির পেছন লাল হয়ে গেছে। চিত্র একটা ঢোক গিলে। প্রথমে ভেবেছিল ফারাজ ভালো হয়ে গিয়েছে, কিন্তু ভালো হবে আর ফারাজ এলাহি। তার মুখ থেকে সুস্থ কথা আসার কেবল অসুস্থ মানুষই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাহিরে বৃষ্টি থেমে গিয়েছে, চলো বাহিরে যাই। আমাদের প্রেম দেখিয়ে সোহাইগার কুরকুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতে জেলাসির লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার
ওর পাছায় কেরাসিন ঢেলে দেই। শালা বাঙ্গির ঘরের বাঙ্গি। চিত্রা হতভাগ। এ লোককে শোধরানো যাবে না। একটু আগের কথাবার্তা শুনে তো মনে হয়েছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে, অথচ এখন মামার সামনে তামাশা শুরু। মানে যে লাই সেই কদু। দাঁতের আগে অভ্র ব্যাগপত্র নিয়ে চিত্রার মামির বাড়িতে হাজির। সকাল থেকে ফারাজকে সে কল করে যাচ্ছে, তবে মহৎ ব্যক্তি তো আবার জমিদার বংশধর, তাই কল ধরেনি। তাই বাধ্য হয়ে অভ্র নিজেই চলে এলো। জরুরি কথা আছে, সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরের গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়ে রেখেছিল, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। কিরে, আমার বইয়ের মধ্যে আমি অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেড ওভারমল খেয়ে ফেলিনি তো? অভ্র নাটকীয়ভাবে এক পা পেছনে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বইয়ের জন্য তোলা। দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো? ফারাজ এবার আরেক পা এগিয়ে এলো। আরে কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বইয়ের মুখে দাড়ি কবে গজালো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে পড়ল, ভাই মজা নিয়েন না। আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবুও বাথরুমে যায়নি। আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দেই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ বাঁকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাইরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওইখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসলো, বললো, সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ নিয়ে করবো মানে গল্প। আর কামটা যেখানেই সারি না কেন, আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাঁকলেও লেমন ফ্লেভার পাবেন। থু ভাই, যা, বিশেষ দূরে যা, দূর হ। তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিছিস। ওয়াক। অব্র মুখ ভ্যাংচালো, মনে মনে শুধালো, নিজের পাছায় 9 মুন গু, পরে রে কয় পাছাই গু। কিছু বলেছিস নাকি? এবার বল, এখানে আসার কারণ কি? ভাই, নীলুফা শেষ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশপাশের অনেকেই এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে। হুট করে এই যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে, সেটা শুনে সবাই অবাক। সোহাগ তো এমন কাজ করার ছেলে নয়। চিত্রার খেতে মন চাইছে না, পোলাও সে খুব একটা পছন্দ করে না, ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতেই খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগের তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বইয়ের সিটটাও ফারাজের চাই। নিজের বউকে এখানে বসাতে হবে না। চিত্রার কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের খালি সিটের দিকে, চোখে মুখে স্পষ্ট আকুতি। ওখানে সে বসতে চায়। ভাই, দিব না বসতে। তুমি বাবু উম্মে গিয়া বসো। ভাই, জায়গা তো খালি নাই, আর দেন না বসতে, ভাবি তো নাই এখন। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো। অভ্র তাকাতেই সব বুঝে গেল। হিসিয়ে বলল, ভাই, আপনি পিস্তল নিয়ে কেন আসছেন? নাচতে। বসলাম। বসে বসে তো দেখো, গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে টেরই পাবে না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজ অদ্ভুত। মেয়েটি ফারাজকে দেখে মিষ্টি গলায় বলল, ভাই, আমি না পোলাও বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন? ফারাজ একবার চেয়ারের দিকে একবার অভ্রের দিকে তাকালো। এই চেয়ার তো সে নিজের বইয়ের জন্য রেখেছিল। হুট করে এই সার্কাস এলো কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চেঁচিয়ে উঠল, অভ্র। অভ্র কিছু বলার আগে মেয়েটি সপ্রভিত কণ্ঠে পুনরায় তাকে বলল, হে, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলেছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে, পছন্দ করো আমাকে, তাই না? আই নো। ফারাজ হতভম্ব। পছন্দ? আর আমি? আম্মা, তোমার চোখের রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে।
মেয়েটা চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করলো, আম্মা আমি না তোর নানি? বা লোট এখান থেকে। আমার বউ যদি দেখে আমি অন্য মেয়ের পাশে বসে আছি, তাহলে রোমান্স শুরু হওয়ার আগেই খতম। উঠ। মেয়েটি চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পারবো না, আমি জায়গা পেয়েছি। ফারাজ দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার আল পাইছিস। উঠ কইলাম, উঠ মাতারি। কথা শেষ করেই ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ারই নয়, মেয়েটার চেয়ারটা টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল, তবে তার আগে অভ্র তাকে ধরে ফেললো, কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল। ধপাস। মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। অভ্র তা দেখে হাঁ করে তাকিয়ে বলল, বাপরে, ময়দার বস্তা।